দেখে নেব খেলার সময়ের শিরোনাম। কিউরেটর পরিবর্তন হওয়াতেই বদলেছে পিচের আচরণ, মন্তব্য পাইলটের। ট্যাকটিক্যালগুলোর জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা হোম অ্যাডভান্টেজ একটু নিতেই হবে এবং নেওয়া উচিত। আমি মনে করি আমরা যতটা এরকম টাইপের উইকেটে খেলবো, আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের অনেক ইমপ্রুভ করবে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম। প্রথমবারের মতো ডাক পেলেন মাহিদুল অঙ্কন। এবং বাংলাদেশ ফুটবল লিগের নতুন লোগো নিয়ে সমালোচনার ঝড়। অন্য প্রতিষ্ঠান থেকে নকলের অভিযোগ, নাকচ বাফুফের। পরিবর্তনের সুযোগ নেই বললেন সহ সভাপতি। শুরুতেই ক্রিকেট জয় দিয়ে মুশফিকুর রহিমের 100তম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ। মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে 217 রানে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশের স্বাদ পেল টাইগাররা। নিজেদের ইতিহাসে পঞ্চম এবং দেশের মাটিতে 7 বছর পর কোনো দলকে হোয়াইট ওয়াশ করার অভিজ্ঞতা টাইগারদের। এই ম্যাচ দিয়ে প্রথম টাইগার বোলার হিসেবে সাদা পোশাকে 250 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। হয়েছেন সিরিজ সেরাও। আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে। মিরপুরে সাকিবের রেকর্ড ভাঙার পর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে 250 উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম। রাঙ্গানা হেরাতের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম 57 টেস্টে এমন কীর্তি অর্জন করলেন তিনি। তাইজুলের কাছে এটা কঠোর পরিশ্রম আর ধারাবাহিক পারফরমেন্সের ফসল। সামাজিক মাধ্যমে সাকিবের কাছ থেকে পাওয়া অভিনন্দন তার কাছে বড় অনুপ্রেরণা। বাঁহাতি স্পিনারের চাওয়া দ্রুতই তার রেকর্ডটা ভেঙে ফেলুক নতুন কেউ। হয়তোবা ততদিনই আপনি টিমে থাকবেন। তো এখানে লক্ষ্য একটাই, যে পারফরমেন্স চেষ্টা করি যে সবসময় যে নিজের যে ডেডিকেশন আছে ওইটা ধরে রেখে পারফরমেন্স করার জন্য। মিরপুর টেস্টের তৃতীয় দিনে দেশের ক্রিকেটে সাকিবের সর্বোচ্চ 246 টেস্ট উইকেটের রেকর্ড ভাঙেন তাইজুল। কীর্তি গড়া স্পিনারকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের চাওয়া তাইজুলের নামের পাশে থাকুক 400 উইকেট, যে বার্তা বাঁহাতি স্পিনারের কাছে অনেক বড় অনুপ্রেরণা। এটা ভালো লাগার বিষয় যে একজন বড় প্লেয়ার যখন আপনি নিজ দেশের প্লেয়ারদেরকে নিয়ে ভালো ভালো বার্তা দেবে, আসলে এটা একটা ভালো লাগার বিষয়। পারফরমেন্স করবেন তখন অটোমেটিকলি আসলে উইকেটটাই গ্রহণযোগ্যতা হবে অ্যাজ এ আমি বলার হিসাবে। সাকিব ভাই আমাকে একটা জায়গা দিছে যে হয়তোবা 400টার কাছে আমি যাইতে পারি। যারা আমার কাছ থেকে আশা করে আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ। ক্রিকেটের লিডিংয়ে আসি বা আমার পরের যে জেনারেশনটা আসবে হয়তোবা আমাকেও ছাড়া যাবে। আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়িয়ে যাক। যারা আপকামিং আসবে তাদের জন্য দোয়া থাকবে। ব্রিলিয়ান্ট পারফরমেন্স মুরাদ। ও যখনই বোলিংয়ে আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও নতুন খেলতেছে। এমনটা 4 উইকেট অনেক হয়েছে। একটা সময় ছিল একটু খারাপ লাগতো, বাট অ্যাজ এ এটা মেনে নিতে হবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা। বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারি। বর্তমানে আইএল টি-20 খেলছেন তাসকিন। এরপর বিপিএল আর ওয়ার্কলোড বিবেচনায় স্কোয়াডে রাখা হয়নি তাকে। আর সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি। এক সিরিজ বাদে দলে ফিরলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে সবাইকে অবাক করে প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে ডাক পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। 2026 টি-20 বিশ্বকাপের আগে শর্টার ফরম্যাটে এটাই টাইগারদের সবশেষ আন্তর্জাতিক সিরিজ। মেগা আসরের আগে এখানেই সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সারবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সিরিজ সামনে রেখে মিরপুরে গেল 3 দিন কঠোর অনুশীলন করেছে টি-20 দলের ক্রিকেটাররা। আগামী 27, 29 নভেম্বর ও 2 ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের 3টি টি-20। মিরপুরেও ভালো উইকেট বাড়ানো সম্ভব। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে শেরে বাংলার উইকেট যার বড় উদাহরণ। পঞ্চম দিনেও এই উইকেটের দৃঢ়তা সবাইকে মুগ্ধ করেছে বলে মনে করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তবে এর কৃতিত্ব নিজেকে না দিয়ে প্রশংসা ঝরল টনি হ্যামিংয়ের জন্য। এই কিউরেটরের হাতেই নাকি বদলে যেতে শুরু করেছে দেশের উইকেটের চরিত্র। টেস্ট ক্রিকেটের সেই সোনালি দিন আর নেই। বাসবল, টি-20, টি10, 6-এ-সাইডের যুগে এখন পঞ্চম দিন পর্যন্ত টেস্ট ম্যাচ করায় কালে ভদ্রে। আর বাংলাদেশের মতো আবহাওয়ার দেশে এ তো আরও বিরল ঘটনা।
মিরপুরে এরকমই এক বিরল ঘটনার সাক্ষী হলেন আজ ক্রিকেট সমর্থকরা। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটা চলল মধ্যাহ্নবিরতির পরও আরও ঘণ্টাখানেক। শেষবার 2022 সালে শ্রীলঙ্কার বিপক্ষে এমন দৃশ্য দেখেছিল মিরপুর। এরপর কালে কালে 3 বছর শেরেবাংলায় 4 দিনের টেস্ট যাওয়াটাও ছিল বিশাল ঘটনা। মূলত মিরপুরের স্পিনিং উইকেটের কারণেই 3 দিনের মধ্যে ফল চলে আসতো এতদিন। কিন্তু আয়ারল্যান্ড সিরিজে 5ম দিনের শেষ পর্যন্ত পিছিয়ে আসেনি কোনো বড় ফাটল। স্পিনাররা টার্ন পেলেও সেটা ছিল না আনপ্লেয়েবল, বরং স্বাচ্ছন্দ্যে ব্যাট করে গেছেন আইরিশ ব্যাটাররা। মুরাদ, তাইজুল, মিরাজরা মিলেও ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয়েছে ওভারের পর ওভার। অথচ এই মিরপুরের কারণেই বদনামের ভাগিদার হতে হয়েছে বোর্ডকে। তাহলে কোন জাদুতে এমন বদলে গেল শেরেবাংলা? গামিনী চলে যাওয়াই কি প্রধান কারণ, নাকি গ্রাউন্ডস কমিটির নতুন চেয়ারম্যানের হাত আছে কোথাও? অল ক্রেডিট গোস টু কিউরেটর টনি হেমিং সহ পুরো টিম। আমি কিন্তু বলবো না যে আমার, বিকজ আমি তার আগের দিন হয়তো এখানে জয়েন করছি, বাট আমার মনে হয় যে খুব সুন্দর উইকেট, আমার কাছে খুব বিউটিফুল, আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের দেশে অনেকেই সমালোচনা করতে যে উইকেট খুবই মাটি খারাপ, এই খারাপ, বাট ভালো উইকেট যে বানানো যায় আমার মনে হয় সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে আজকে আমাদের গ্রাউন্ডস টিম। ক্রিকেট ডেভেলপমেন্টে স্পোর্টিং উইকেটের বিকল্প নেই, এটা সবারই জানা। কিন্তু প্রয়োজনে হোম অ্যাডভান্টেজ ব্যবহার করতে কোনো বাধা দেখেন না পাইলট। শ্রীলঙ্কার প্রেমাদাসা, ভারতের চেন্নাই কিংবা ইডেনের মতো মিরপুরেও এখন থেকে 2-1টা উইকেট সেভাবেই তৈরি রাখতে চায় বোর্ড। যখনই আমাদের ট্যাকটিক্যাল কিছু বিষয় থাকবে, যে হয়তো কোনো পয়েন্ট পেলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবো বা হয়তো কোনো এসএসসি খেলা কোয়ালিফাই করবো, কিছু থাকে এরকম অনেক সময়, সেই ট্যাকটিক্যালগুলোর জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা হোম অ্যাডভান্টেজ একটু নিতেই হবে এবং নেওয়া উচিত আমি মনে করি। সব দেশ সব দলই এরকম করে, কিন্তু তার মানে এই না যে আনস্পোর্টিং কোনো চিন্তা ভাবনা করা, বাট আমরা যতটা এরকমভাবে এরকম টাইপের উইকেটে খেলবো আমার মনে হয় যে আমাদের প্লেয়ারদের অনেক ইম্প্রুভ করবে। টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটাররা। ওয়ানডে টি20 রান খরা কাটিয়ে উঠেছেন অনেকেই। স্পিনাররাও আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন নিজেদের। কিন্তু পেসারদের কথা ভাববে কে? 2 ম্যাচেই কি অবহেলিত রয়ে গেল না এবাদত খালেদরা? হয়তো ফাস্ট বোলারও উইকেট পায় নাই, তারপর আমি মনে করি যে ফাস্ট বোলারদেরকে এরকম উইকেটে যেতে হলে কত হার্ডওয়ার্ক করতে হবে, কত ভালো জায়গায় বল করতে হবে, সুন্দর একটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন যে আমাদের বোলারদের কোন কোন জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করা দরকার। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল নিয়ে অগোছালো সবকিছু। 3 দফা পিছিয়ে নিলামের তারিখ, এবার পরিবর্তন আসছে দলের সংখ্যাতেও। এতদিন 5 দল নিয়ে আসর আয়োজনের পরিকল্পনা করলেও এখন 6 দলের কথা ভাবছে বিসিবি। ব্যাংক গ্যারান্টি না দেয়ায় একটি প্রতিষ্ঠানকে বাদ দিতে চেয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। কথাবার্তা চলছিল আরেক বিকল্প প্রতিষ্ঠানের সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত রেখে দেয়া হচ্ছে 2টি প্রতিষ্ঠানকেই। তবে 6 দলের বিপিএল হলে বাড়বে ম্যাচ সংখ্যাও। টি20 বিশ্বকাপ ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে যা বিপাকে ফেলতে পারে ক্রিকেট বোর্ডকে। বিপিএলের গত আসরে চরম বিতর্কিত হয়েছিল বিসিবি। এবার গোছানো আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল নতুন বোর্ড, কিন্তু শুরুর আগেই হযবরল অবস্থা। মূলত ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাংক গ্যারান্টির পুরো অর্থ পরিশোধ না করায় তৈরি হয়েছে এই জটিলতা। এমনকি নিলামের আগে দল সংখ্যা পরিবর্তনের গুঞ্জনও শোনা যাচ্ছে। বিপিএল ইস্যুতে মুখে কুলু পেটেছেন বিসিবি কর্তারা, কিন্তু তারা যে আছেন বেকায়দায় সেটা বলে দেয়া যায়। 5 দল নিয়ে আসর আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু ব্যাংক গ্যারান্টি পরিশোধ নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর গড়িমসিতে তা কঠিন হয়ে দাঁড়ায়। এমনকি চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি ট্রায়াঙ্গেল সার্ভিসকে বাদ দেওয়ার খবরও শোনা যাচ্ছিল। তবে নতুন খবর হচ্ছে, চেকের মাধ্যমে আপাতত পরিস্থিতি ঠান্ডা করেছে প্রতিষ্ঠানটি। 1 কোটি টাকা পে অর্ডার দিয়েছে তারা, পাশাপাশি বিদেশি স্পন্সরের মাধ্যমে আনছে 9 কোটি। বাংলাদেশ ব্যাংকের প্রক্রিয়া শেষে যা বিসিবির কাছে পৌঁছাতে লেগে যাবে দিন 10। আবার ফ্র্যাঞ্চাইজি হারানোর শঙ্কায় 10 কোটির চেকও নাকি দিয়ে রেখেছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস। এদিকে ট্রায়াঙ্গেলকে বাদ দেওয়ার আলোচনার মাঝে বিকল্প খোঁজা শুরু করেছিল বিসিবি। শুরুতে জমা পড়া 11 আবেদন থেকে যাচাই বাছাই শেষে বাদ পড়া দেশ ট্রাভেলসকে নিয়ে তখন শুরু হয় নতুন আলোচনা। এখন শোনা যাচ্ছে আগে রাজশাহী দলের ফ্র্যাঞ্চাইজি চাওয়া ওই প্রতিষ্ঠানকে নোয়াখালী এক্সপ্রেস নামে দলের মালিকানা দেয়া হতে পারে। সেক্ষেত্রে 5 নয়, বিপিএল এর 12তম আসরে দল হবে 6টি। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বোর্ড, বরং এ নিয়ে গভর্নিং কাউন্সিলের লুকোচুরির প্রবণতাই দেখা যাচ্ছে। আবার তথ্যেও পাওয়া যাচ্ছে গরমিল। আর এসব কারণে বারবার নিলাম পেছাতে বাধ্য হচ্ছে বিসিবি। 17 থেকে পিছিয়ে 19, এরপর 23 আর সবশেষ 30 নভেম্বর নিলাম আয়োজনের ঘোষণা দিয়েছে গভর্নিং কাউন্সিল।
প্রশ্ন থেকে যাচ্ছে আরও একটা। 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি পর্যন্ত বিপিএল এর যে পরিকল্পনা ছিল তা ছিল 5 দল নিয়ে, কিন্তু 6 দল হলে বাড়বে ম্যাচ। 7 ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। বিপিএল এর ম্যাচ বাড়লে বিঘ্নিত হবে জাতীয় দলের ক্যাম্প। আবার জাতীয় নির্বাচনের ডামাডোলের মাঝে দেশের পরিস্থিতি কি হয় জানুয়ারির শেষ ভাগে, সেটাও হয়ে উঠবে মাথা ব্যথার বড় কারণ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগের নতুন টাইটেল স্পন্সর ও লোগো প্রকাশ করল বাফুফে। ফেডারেশনের পেজে প্রকাশিত হওয়া সেই লোগো নিয়ে চলছে জোর সমালোচনা। সমর্থকদের দাবি অন্য প্রতিষ্ঠান থেকেই নকল করে বানানো হয়েছে বিএফএল এর নতুন লোগো। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। সমালোচনা হলেও লোগো পরিবর্তনের কোনো সুযোগ দেখছেন না তিনি। দেশের ঘরোয়া ফুটবলে নতুনত্ব আনার ঘোষণা দিয়েছিল তাবিদ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটি। তবে শুরুতেই কথা আর কাজে মিল রাখতে পারেনি তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ ফুটবল লিগ। তবে নতুন লোগো ও টাইটেল স্পন্সরের কথা বলা হলেও এতদিন তা প্রকাশ করতে পারেনি ফেডারেশন। বিএফএল এর তৃতীয় রাউন্ডের আগে ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে লিগের নতুন লোগো ও টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে বাফুফে। তাতেই ঘটেছে যত বিপত্তি। ঘরোয়া লিগের নতুন লোগো হুবহু নকল করা হয়েছে অন্য প্রতিষ্ঠানের লোগো থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি করছে সমর্থকরা, যেখানে ফেডারেশনের নিজস্বতা বলতে কিছু নেই বলেও মন্তব্য করেছেন তারা। কাকতালীয়ভাবে বিএফএল এর লোগো অন্য প্রতিষ্ঠানের সঙ্গে মিলে গেলেও সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের নতুন লোগো। ইটস অরিজিনাল লোগো, এটা কোনো কপি করা কোনো প্রশ্নই আসে না। এবং একটা প্রপার এজেন্সি প্রপার নেগেটিভ দিয়েই করেছে। আপনি আমাদের একটা ছোট্ট ভিডিও করেছি আমরা, লঞ্চিং ভিডিও, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শেপগুলি কোত্থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। সো ওখানে আপনি যদি এটাকে কপি করতেন তাহলে তো এইভাবে নেগেটিভ আসতো না। বাট এগেইন আমিও অবাক হয়ে গেছি কাকতালীয় হবে এত কীভাবে মিলে যায়। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের স্পন্সর বলেন, আমাদের সম্মানিত বোর্ড মেম্বাররা বলেন, উই আর অল হ্যাপি উইথ দ্য লোগো ফর দ্য টাইম বিং। অ্যান্ড লোগো তো একটি কম্পোনেন্ট অফ দ্য ওভারঅল ইকোসিস্টেম। লোগো নিয়ে সমর্থকদের সমালোচনায় ইতিবাচক হিসেবেই দেখছেন ফেডারেশনের সহসভাপতি। এই লোগো পরিবর্তন করার পরিকল্পনা নেই বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশ ফুটবল লিগের জন্য ফেসবুকে আলাদা প্ল্যাটফর্ম খোলা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান। 1 বছর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগোটা কী ছিল কাউকে যদি জিজ্ঞেস করছিল কেউ জানতো না। আজকে কিন্তু সেই লোগো নিয়ে সারাদিন আলোচনা হচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমি এটাকে ভালোভাবে নিচ্ছি। আর আবারও বলতে চাই, যেহেতু এটা আমাদের একটা অরিজিনাল প্রোডাক্ট, আমাদের ক্রিয়েটিভ এজেন্সি থেকে আমাদের কনফার্ম করেছে, উই উইল স্টিক টু ইট। এবং আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত লিগ কমিটির চেয়ারম্যান সকলকে আমি দেখিয়েছি এটা, অ্যান্ড দে ওয়ার ফাইন উইথ, তাতে কোনো অবজেকশন ছিল না। নতুন লোগোর সঙ্গে নতুন টাইটেল স্পন্সরও পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। মালয়েশিয়ান একটি বহুজাতিক প্রতিষ্ঠান হয়েছে এবার লিগের টাইটেল স্পন্সর। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নারী ফুটবল দলের মিশন অস্ট্রেলিয়ার জন্য স্পন্সর খুঁজে পেয়েছে বাফুফে। আসন্ন এশিয়ান কাপ পর্যন্ত নারী দলের সঙ্গে যুক্ত হচ্ছে একটি মোবাইল ব্র্যান্ড। বাফুফে ভবনে নতুন পৃষ্ঠপোষকের সঙ্গে হয়েছে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরও। আসন্ন নারী দলের ত্রিদেশীয় টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া উন্মোচিত হয়েছে ত্রিদেশীয় সিরিজের লোগো ও নারী দলের ভীষণ অস্ট্রেলিয়ার লোগো। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার। এদিকে চলতি অর্থ বছরে নারী দলের পাওনা বোনাস মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। সাফ জয়ের পর নারী দলের জন্য 1.5 কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল বাফুফে। 1 বছর পেরিয়ে গেলেও সেই বোনাস হাতে বুঝে পায়নি ফুটবলাররা। ডিসেম্বরে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই ডিসেম্বরের পরে আমরা এখনো কিন্তু আমাদের ওই যে অ্যাওয়ার্ডটা আমরা এখন দিতে পারি নাই। তার ভিতরে অনেক কাজ হয়েছে, অনেক অন্য আর্থিক জটিলতা যেটা ছিল সেগুলো আমরা ওভারকাম করেছি। আর আমাদের এখনো যে প্ল্যান অনুযায়ী আমরা মানে কনফিডেন্ট বলতে পারি যে ফাইন্যান্সিয়ালের ভিতরে আমরা এই প্রসেসটা ক্লোজ করব। একদিকে আমাদের মানে কমিটমেন্টটা অনার হবে, আর একদিকে অ্যাকাউন্টসটাও আমাদের যে বছর অ্যাকাউন্ট সেই বছর আমরা ক্লোজ করতে পারবো। সো আমাদের এখনো। বাংলাদেশ ফুটবল লিগের আরও খবর, লম্বা বিরতির পর বিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বিএফএল। তৃতীয় রাউন্ডের ঢাকা ডার্বিতে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। কুমিল্লায় ম্যাচ শুরু দুপুর 2:45টায়। জাতীয় দলে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জয়ের পর এবার বিগ ম্যাচে মুখোমুখি আবাহনী মোহামেডান। লাল সবুজের জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করে এবার ক্লাবের ডিউটিতে মনোযোগী আকাশী নীল ফুটবলাররা। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আছে সাদা কালোরাও।
সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে লড়বেন। ভারতের বিপক্ষে গোল করা শেখ মোরসালিনকে এই ম্যাচে পাচ্ছেন না আবাহনী কোচ মারুফুল হক। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না আলফাস আহমেদের দল। অতীত পরিসংখ্যান কিংবা পয়েন্ট টেবিলের অবস্থান একপাশে রেখে জয়ের লক্ষ্যে মুখিয়ে সাদা কালোরা। শুধু সুলেমান না, আসলে আবাহনের ম্যাক্সিমাম প্লেয়ারদের উপরে আমাদের আসলে বাড়তি থাকবে। ওকে আমরা অপোনেন্ট হিসেবে পাবো, আসলে ওর উপর বাড়তি থাকবে আমাদের ডিফেন্সের লাইনে সবারই। সুলেমান দিয়াবাতে তো আসলে অনেক ভালো প্লেয়ার, দেখা যাচ্ছে যে গোল স্কোরিং অ্যাবিলিটি অনেক ভালো। তো আমি মোহামেডানে একসাথে খেলেছি, আমাদের সাথে বোঝাপড়া ভালো। ইভেন আমরা এখন আবারও আবাহনীতে এক টিমে আছি। সো আশা করতেছি ভালো একটা কম্বিনেশন হবে। ইভেন আরেকটা ফরেন প্লেয়ারও আসছে আমাদের, অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিলিয়ান, ও খুব ভালো। সো আমাদের ফরেন কালেকশন খুবই ভালো, ইভেন তো আমাদের লোকাল কালেকশনও অনেক ভালো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ এলচে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 2টায়। সিরিয়ায় মিলান ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট, ইন্টার মিলান ও এসি মিলান। মর্যাদার ম্যাচে জয় তুলে নিতে মুখে দুই দলই। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 1:45। চলতি মৌসুমে প্রথমবার মঞ্চস্থ হতে যাচ্ছে মিলান ডার্বি। ইতালিয়ান সিরিয়ায় এসি মিলানকে আতিথেয়তা জানাবে ইন্টার মিলান। রোমাঞ্চকর ম্যাচটিতে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্বাগতিকদের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। এই ম্যাচে রোসোনেরিদের জালে 1 গোল দিতে পারলেই মিলান ডার্বিতে 10 গোল করা সপ্তম ফুটবলার বনে যাবেন মার্টিনেজ। গেল মৌসুমে 5 বার মুখোমুখি হয় মিলানের দুই ক্লাব। 5 ম্যাচেই অপরাজিত ছিল এসি মিলান। 3 ম্যাচে জয় আর 2 ড্র, যেখানে তার আগের 6টি ডার্বিতেই হার দেখেছে তারা। সবশেষ 2 অ্যাওয়ে ডার্বিতেও জয় এসি মিলানেরই। অন্যদিকে 11 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে সিরিয়ার চূড়ায় ইন্টার। সমান ম্যাচে 2 পয়েন্ট কমে 3-এ মিলান। ইন্টারের সমান পয়েন্ট 2-এ এএস রোমা। এখন পর্যন্ত হারের তেতোস্বাদ পেতে হয়নি নেরাজ্জুরিদের। ইন্টারের ইতিহাসে স্রেফ 4 জন খেলোয়াড় আছে যারা 7টি ভিন্ন পঞ্জিকা বর্ষে সিরিয়াতে 2 অঙ্কের গোল করেছেন। 2 নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইটা যে উপভোগ্য হবে সেটা বলাই যায়। লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করার ম্যাচে এলচের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ফেভারিট হয়ে মাঠে নামলেও বেশ কিছু চিন্তার জায়গা আছে শাবি আলোনসোর জন্য। স্কোয়াডে বেশ কয়েকজন ফুটবলার আছেন ইনজুরিতে। কিলিয়ান এমবাপে, কামাভিঙ্গা, ডিন হুইজেন্সনরা আছেন ইনজুরিতে। এডার মিলিতাও, ডেভিড আলাবাও খেলতে পারছেন না এই ম্যাচ। অ্যান্টনি রুডিগার, চুয়ামেনি থাকবেন মিডফিল্ডের দায়িত্বে। 4-3-3 ফরমেশনে মাঠে নামতে পারে রিয়াল মাদ্রিদ। ভালভার্দে, বেলিংহাম, আর্দা গুলাররা দায়িত্ব নিতে পারেন অনুপস্থিতিতে। এলচের মাঠে ম্যাচ হলেও তাদের বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে রিয়ালের পক্ষে। তাই এই ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই মাদ্রিদিস্তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও ক্লাবের ব্যস্ততায় ফিরলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। MLS-এর প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে এফসি সিনসিনাটির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন লুইস সুয়ারেস। সেমিফাইনাল জিতে ফাইনালে উঠতে মরিয়া মেসির দল। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি শুরু হবে সোমবার ভোর 4টায়। জাতীয় দলের ব্যস্ততা শেষ। আর্জেন্টিনার হয়ে আকাশী নীল জার্সিতে বছরের শেষ ম্যাচটা খেলে ফেলেছে লিওনেল মেসির দল। আগামী বছর অর্থাৎ 2026-এর আগে ন্যাশনাল টিমের আর কোনো ডিউটি নেই আলবিসেলেস্তেদের। এবার ক্লাবের দায়িত্বে ফেরার সময় আর্জেন্টাইন সুপারস্টার লিও মেসির। আন্তর্জাতিক বিরতির পর এবার ক্লাবের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় ইন্টার মায়ামি তারকা। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার তাদের সামনে আরও একটা শিরোপার হাতছানি। MLS কাপের প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে মাঠে নামবে মায়ামি। তাই এই ম্যাচটাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন কোচ হাভিয়ের মাসচেরানো। এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচটা সহজ হবে না মায়ামির জন্য। ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের 2-এ থেকে মৌসুম শেষ করে সিনসিনাটি, আর সমান 65 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ মেসির দল। তবে সিনসিনাটির বিপক্ষে অতীত পরিসংখ্যান একদমই পক্ষে নেই দলটার। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর 5 ম্যাচে মুখোমুখি হয় দুদল, যার মধ্যে মাত্র 1টি ম্যাচ জিতেছে মায়ামি, আর বাকি 3 ম্যাচে জয় পায় সিনসিনাটি।
সিনসিনাটির বিপক্ষে এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন লুইস সুয়ারেজ। চলতি মৌসুমে ভালো ছন্দে থাকায় এই ম্যাচে তাকে নিয়ে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। আর জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস চলতি মৌসুমের শেষেই অবসরে যাওয়ায় এটি ইন্টার মায়ামিতে তাদের শেষ ম্যাচও হতে পারে। তাই যে কোনো মূল্যে এই ম্যাচ জিততে মরিয়া মাসচেরানোর দল। এলিমিনেশন নিয়ে আমি ভাবছি না, এ ধরনের কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। আমাদের দল এখন ভালো ফর্মে আছে, আমাদের প্রস্তুতিও ভালো। এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কনফারেন্স ফাইনালে উঠতে আমরা সব চেষ্টাই চালিয়ে যাব। এই মৌসুমে আমরা 55টি ম্যাচ খেলেছি, 31 ম্যাচে আমরা জিতেছি। সেই ম্যাচগুলোতে লুইস সুয়ারেজের অবদান ছিল দারুণ। তাকে এই ম্যাচে না রাখা অসম্মানের। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও জয়ের প্রত্যাশা ইন্টার মায়ামির। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে ক্যাম্প নুতে রাজকীয় প্রত্যাবর্তন বার্সেলোনার। প্রায় 2.5 বছরের সংস্কার শেষে প্রথম ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে উড়িয়ে দিয়ে আবারও আপন ডেরায় ফিরল কাতালানরা। দ্য লায়ন্সের বিপক্ষে বার্সার জয় 4-0 গোলের। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে তারা হেরেছে 3-0 গোলে। সংস্কার কাজ সম্পন্ন হলে 1,05,000 দর্শক একসঙ্গে ম্যাচ দেখতে পারবে ক্যাম্প নুতে। তবে পুরোপুরি সম্পূর্ণ না হলেও প্রায় 2.5 বছর পর 45,000 দর্শক নিয়ে বার্সেলোনা ফিরেছে চিরচেনা নো ক্যাম্পে। প্রত্যাবর্তনের ম্যাচটা কাতালানরা রাঙিয়েছে দাপটের সঙ্গে। প্রতিপক্ষকে বার্তা দিয়ে রাখলো এই মঞ্চটা শুধুই বার্সেলোনার, এখানে একমাত্র রাজত্ব কাতালোনিয়ানদের। বার্সেলোনার একের পর এক আক্রমণে তটস্থ থাকতে হয় বিলবাওকে। 54 মিনিটে উইহান সানচেজ লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় অ্যাথলেটিকো বিলবাও। 4 মিনিটে লিড নেয় লেভানডস্কি, যা চলতি লা লিগায় 10 ম্যাচে 8ম গোল। মিনিট 15 পর ব্যবধান বাড়ানোর সুযোগ পাওয়া লোপেজের শট ঠেকান বিলবাও গোলরক্ষক উনাই সিমন। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। ইয়ামালের পাস থেকে বল জালে জড়ান এই স্প্যানিশ। দ্বিতীয়ার্ধের 3 মিনিটে স্কোরশিটে নাম তোলেন লোপেস। 90 মিনিটে তোরেসের দ্বিতীয় ও দল পায় চতুর্থ গোল। এই নিয়ে বিলবাওয়ের বিপক্ষে টানা 12 ম্যাচে অপরাজেয় রইল হ্যান্সি ফ্লিকের বার্সা। লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার দিনে 13 ম্যাচে 10 জয় ও 1 ড্রয়ে কাতালানদের পয়েন্ট 31। গত বছর সেপ্টেম্বরে অ্যানফিল্ডে ইতিহাস গড়েছিল নটিংহ্যাম ফরেস্ট। 1969 সালের পর প্রথমবার অল রেডদের মাঠে জয়ের স্বাদ পায় তারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে লিভারপুল তাদের কাছে হতাশাজনক হার দেখে 1 বছর 2 মাস পর আবারও মুখোমুখি দুই দল। ম্যান সিটির মাঠে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। এদিন ফিরেও হলো একই পরিণতি। ইংলিশ প্রিমিয়ার লিগে 12 ম্যাচে 6ষ্ঠ হারে 18 পয়েন্ট লিভারপুলের। 8 থেকে 11 নম্বরে নেমে গেছে তারা। আর সমান ম্যাচ খেলে তৃতীয় জয়ে রেলিগেশন জোন থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম। ম্যাচের 33 মিনিটে মুরিলো প্রথম গোলটি করে নটিংহ্যামের হয়ে। বিরতির ঠিক পরপরই 46 মিনিটে আরও একটি গোল হজম করে স্বাগতিকরা। স্তব্ধতা নেমে আসে অ্যানফিল্ড জুড়ে। 74 মিনিটে আরও 1 গোল হজম করলে একেবারে ম্যাচ থেকে ছিটকে পড়ে লিভারপুল। 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নটিংহ্যাম ফরেস্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। রোমাঞ্চকর অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইতিহাস গড়া জয়ের পরেও স্বস্তিতে নেই ক্রিকেট অস্ট্রেলিয়া। 104 বছরে প্রথমবার অ্যাশেজের কোনো টেস্ট মাত্র 2 দিনে শেষ হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে অজি বোর্ডের। অন্তত $3 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার লোকসান হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। ব্রিসবেন টেস্টে তা কাটিয়ে ওঠার আশা তাদের। এদিকে আগে থেকে যে 60,000 দর্শক টিকিট কেটেছিলেন তৃতীয় দিনে খেলা দেখার জন্য, তাদের কাছে ক্ষমা চেয়েছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার অ্যাশেজ সিরিজ বরাবরই উত্তাপ ছড়ায় ক্রিকেট দুনিয়ায়। দুদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মাঝে চলে কথার লড়াই। তবে পার্থে এবার অ্যাশেজের শুরুতেই এমন চমক থাকবে তা হয়তো ভাবেননি কোনো দলের সমর্থকরা। 104 বছরের অ্যাশেজের ইতিহাসে প্রথমবার কোনো টেস্ট মাত্র 2 দিনে শেষ হয়ে গেছে। তৃতীয় দিনে যারা খেলা দেখার অপেক্ষায় ছিলেন তাদের তো মাথায় হাত। বড় অঙ্কের ক্ষতি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়ারও।
পার্থে প্রথম দিনে মিচেল স্টার্কের রেকর্ড গড়া বোলিংয়ের পর দ্বিতীয় দিন ট্রাভিস হেডের অতি মানবীয় সেঞ্চুরি, আর তাতেই 8 উইকেটে ধরাশায়ী হয় ইংল্যান্ড। ফলে তৃতীয় দিনের জন্য যারা আগেই টিকিট কেটে ফেলেছিলেন তাদের সঙ্গী হয় হতাশা। গত বার্ষিক সাধারণ সভায় 11.3 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতির হিসাব দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। ভারতের সঙ্গে একটি লাভজনক 5 ম্যাচ সিরিজ খেলার পরেও ক্ষতির মুখে পড়ায় সে সময় সিএ প্রধান মাইক বেয়ার্ডের কড়া সমালোচনা করেছিলেন ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান রস হেপবার্ন। তবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে নতুন বছরে দর্শকদের বিশাল উপস্থিতি, ভিউয়ারশিপ ও স্পন্সরশিপ পাওয়ার প্রত্যাশা জানিয়েছিলেন বেয়ার্ড। সে প্রত্যাশায় বড় হোঁচট খেলেও ক্রিকেট অস্ট্রেলিয়া। কদিন আগেই জানানো হয়েছিল এবারের অ্যাশেজ ঘিরে বড় অঙ্কের অর্থ আয়ের প্রত্যাশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে বড় ধাক্কা খেয়েছে তারা। কেবল তৃতীয় ও চতুর্থ দিনের হিসাবেই ক্ষতি হয়েছে 3 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। পার্থ টেস্টের প্রথম দিনে মাঠে বসে খেলা দেখেন 51,531 জন দর্শক। দ্বিতীয় দিনে অজিদের জয়ের সাক্ষী হয়েছেন 49,983 জন দর্শক। সব মিলিয়ে রেকর্ড 1,15,014 জন দর্শক খেলা দেখতে এসেছিলেন। প্রথম দিনে 19 উইকেট হারানোর পরেই ধারণা করা হয়েছিল বড় অঙ্কের অর্থ ক্ষতি হবে এই টেস্টে। শেষ পর্যন্ত তাই হয়েছে। এতে করে সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও পৃষ্ঠপোষকদের তোপের মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী 4 ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সে টেস্টে অজি বোর্ডের লক্ষ্য ক্ষতি কাটিয়ে ওঠা। অন্যদিকে ইংল্যান্ডও চায় হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে। পারভিন আক্তার, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাওয়া নিয়ে এবার অনিশ্চয়তায় ইতালি। আগামী মার্চে তাদের প্লে অফ খেলতে হবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। দলের এমন ভরাডুবির জন্য দেশটির রাজনীতিবিদ ও ফুটবল সংশ্লিষ্টদের দায়ী করেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। তিনি জানান, নতুন ফুটবলার তৈরি সহ ফুটবলকে এগিয়ে নিতে কোনো পরিকল্পনাই নেই ইতালির। শুধু নিজেদের চেয়ার আঁকড়ে ধরে রেখে ফুটবলের উন্নয়ন করা সম্ভব নয় বলেও গণমাধ্যমে সমালোচনা করেন বুফন। 2006 সালে সবশেষ বিশ্বকাপ ফুটবলের মর্যাদা ট্রফি উঁচিয়ে ধরেছিল ইতালি। 4 বারের চ্যাম্পিয়নদের এর পরের সফরটা শুধুই ব্যর্থতায় ঢাকা। পাওলো মালদিনিদের সোনালী সময়ের ইতালিকে এখন চেনাই দায়। 2006 সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকেই শুরু দুর্দশা। 2010 দক্ষিণ আফ্রিকা ও 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। 2018 সালে রাশিয়া বিশ্বকাপ ও 2022 সালে কাতার বিশ্বকাপের টিকিট পায়নি আজ্জুরিরা। আর এবার তো 2026 বিশ্বকাপ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাছাই পর্বে নরওয়ের সঙ্গে পেরে না ওঠায় পাড়ি দিতে হবে প্লে অফের কঠিন বৈতরণী। বিশ্বকাপ জয়ী ফুটবলারকে কোচ করেও মিলছে না সুফল। আগামী বছর মার্চে প্লে অফের সেমিফাইনালে ইতালি খেলবে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে। প্লে অফ বাধা পাড়ি দিতে না পারলে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে পারবে না আজ্জুরিরা। দলটার এমন ভরাডুবির জন্য দেশটির রাজনীতিবিদ ও ফুটবল সংশ্লিষ্টদের কড়া সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ইতালির ফুটবলের ভরাডুবি কষ্ট দেয় বুফনকে, তাই তো আক্ষেপ নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি। ফ্রান্স ও স্পেন নিজেদের ঘরোয়া ফুটবলের পাশাপাশি নতুন ফুটবলার তৈরির দিকেও মনোযোগ দিয়েছে। তার ফলও তারা পাচ্ছে। কিন্তু ইতালি শুধু অতীত নিয়ে পড়ে আছে। তারা ভাবছে অতীত সাফল্য ঈশ্বরের প্রদত্ত, সেটা সারা জীবন থাকবে। কিন্তু বাস্তব বড় কঠিন। সাফল্য চাইলে সেটা ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। আমাদের দেশের রাজনীতিবিদ ও ফুটবল সংশ্লিষ্টরা শুধু নিজের চেয়ার আঁকড়ে পড়ে আছে। তারা শুধু স্বার্থ নিয়ে ভাবে, ফুটবলের কথা কেউ ভাবে না। বিশ্বকাপে খেলতে চাইলে যা করা দরকার তার কোনো পরিকল্পনাই নেই ইতালিতে। ঘরোয়া লিগেও আগের মতো জনপ্রিয়তা নেই বলে অভিযোগ তোলেন বুফন। সমাধানে কাজ করার অনুরোধ জানিয়েছেন ইতালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই গোলরক্ষক। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং বাংলাদেশ ফুটবল লিগের নতুন লোগো নিয়ে সমালোচনার ঝড়। অন্য প্রতিষ্ঠান থেকে নকলের অভিযোগ। নাকচ বাফুফের পরিবর্তনের সুযোগ নেই বললেন সহসভাপতি। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেহজেন। ধন্যবাদ সাব্বির। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।